ফৌজদারি কার্যবিধি 1898-এর 2025-এর নতুন সংশোধনী কল্পে আমরা এর আগে দেখেছিলাম ধারা 32, ধারা 46, ধারা 51, ধারা 54 এবং 54 এ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব ধারা 67 এ, যা কিনা নতুন করে সংযুক্ত করা হয়েছে। আমরা দেখব ধারা 69-এর উপধারা 4, যা কিনা নতুন সংযোজন করা হয়েছে। এর বাইরে আরও থাকছে ধারা 167 এর উপধারা 2, যা কিনা নতুন আকারে একদমই নতুন করে প্রতিস্থাপন করা হয়েছে। তাই আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। আমরা প্রথমেই দেখব সংশোধিত ধারা যা নতুন করে সংযুক্ত করা হয়েছে, তা হচ্ছে ধারা 67 এ। সেখানে বলা হয়েছে গ্রেফতার সম্পর্কিত বিধান অমান্য করার ক্ষেত্রে কার্যপ্রণালী। যে ম্যাজিস্ট্রেট বা আদালতের সামনে গ্রেফতারকৃত ব্যক্তিকে হাজির করা হবে, তিনি পরীক্ষা করবেন যে গ্রেফতারকারী কর্মকর্তা এই বিধিমালার অধীনে গ্রেফতারের জন্য নির্ধারিত বিধানগুলো যথাযথভাবে মেনে চলেছেন কিনা। এখানে দুটি বিশেষ কথা হচ্ছে, গ্রেফতারকৃত ব্যক্তিকে পরীক্ষা করবেন গ্রেফতারকারী কর্মকর্তা এই বিধিমালার অধীনে গ্রেফতারের জন্য নির্ধারিত বিধানগুলো যথাযথভাবে মেনে চলেছেন কিনা। তারপরেই থাকছে, যদি ম্যাজিস্ট্রেট বা আদালত দেখতে পান যে উক্ত কোনো বিধান অবহেলাজনিতভাবে লঙ্ঘিত হয়েছে বা মানা হয়নি, তবে তিনি বা আদালত লিখিতভাবে কারণ উল্লেখ করে প্রযোজ্য চাকরির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারবেন। অর্থাৎ আদালত বা ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে গ্রেফতারকৃত কর্মকর্তা বা গ্রেফতারকারী কর্মকর্তা অবহেলাজনিতভাবে কোনো একটা বিধি লঙ্ঘন করেছেন বা মানেননি, তখন সেই কর্মকর্তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং আদালত বা ম্যাজিস্ট্রেট লিখিতভাবে কারণ উল্লেখ করে প্রযোজ্য চাকরির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে পারবেন। তাই আমরা দেখতে পাচ্ছি 67 এতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তিকে হাজির করা হবে ম্যাজিস্ট্রেট বা আদালতের সামনে এবং ম্যাজিস্ট্রেট বা আদালত পরীক্ষা করে দেখবেন যে গ্রেফতারকারী কর্মকর্তা এই বিধিমালার অধীনে গ্রেফতারের জন্য নির্ধারিত সব কিছু মেনে চলেছেন কিনা। তারপর থাকছে ধারা 69, যেখানে উপধারা 4 নতুন করে সংযোজন করা হয়েছে। সেখানে বলা হয়েছে আদালত পূর্ববর্তী ধারাগুলোতে বর্ণিত তলবি নোটিশ অর্থাৎ সামন্স প্রেরণের পদ্ধতির পাশাপাশি নির্দেশ দিতে পারবেন যে তলবি নোটিশ ইলেকট্রনিক মাধ্যমে যেমন SMS, ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস বা ইমেলের মাধ্যমে প্রেরণ করা হবে বা যাবে এবং উক্ত প্রেরণের প্রমাণ মামলার নথির সাথে সংরক্ষণ করতে হবে। তারপর বলা হয়েছে ফৌজদারি কার্যবিধিতে ধারা 70 অনুযায়ী সমন দেওয়ার ক্ষেত্রে যদি সামনে উল্লেখিত ব্যক্তিকে না পাওয়া যেত, তাহলে তার পরিবারের যে অ্যাডাল্ট মেল মেম্বারের কাছে সমন জারির বিধান ছিল, তাই এখন বিলুপ্তি করে যে কোনো ব্যক্তির কাছে সমন জারি করা যাবে। অর্থাৎ এখন মেল শব্দটি বিলুপ্ত করা হয়েছে। এখন পরিবারের যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির নিকট সমন জারি করা যাবে। এই ধারা 69-এর উপধারা 4-এ মূলত সমনের কথা অর্থাৎ তলবি নোটিশের কথা এবং তা জারির বিষয়ে বলা হয়েছে। সমন এবং সমন জারির বিষয়ে এখানে বলা হয়েছে আগে যেমন সমন প্রেরণ করা হতো লিখিত আকারে, কিন্তু এখন তা ইলেকট্রনিক্স মাধ্যমে অর্থাৎ SMS, ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজিং এখানে যদিও তেমনভাবে ডিফাইন করা হয়নি, তবে আমরা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে যে মেসেজগুলো সাধারণত সেন্ড করে থাকি সেগুলোকে বোঝানো হয়েছে। ইমেলের মাধ্যমে প্রেরণ করা যাবে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং তা সংরক্ষণ করে নথির সাথে সংযুক্ত করতে হবে। তারপর বলা হয়েছে জারির বিষয়ে, যেখানে আগে ছিল
যার বিরুদ্ধে সমন জারি করা হয় বা যার উদ্দেশ্যে সমন জারি করা হয় তাকে যদি পাওয়া না যেত, তাহলে পরিবারের প্রাপ্তবয়স্ক পুরুষের কাছে দিয়ে আসতে হতো বা জারি করতে হতো। এখন এই ক্ষেত্রে এই অ্যাডাল্ট মেল কথাটা আর থাকছে না। এই ক্ষেত্রে এখন পরিবারের যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির নিকট, তিনি পুরুষ অথবা মহিলা হতে পারেন, তার নিকট সমন জারি করা যাবে। এই ক্ষেত্রে আর কোনো বাধ্যবাধকতা থাকছে না। তারপর আসছে ফৌজদারি কার্যবিধির ধারা 167 এর উপধারা 2 এর পরিবর্তে নিম্নরূপ উপধারা 2 নতুন করে প্রতিস্থাপিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেটের কাছে এই ধারার অধীনে কোনো আসামিকে পাঠানো হবে বা অন্যভাবে হাজির করা হবে, তিনি তার এ মামলাটি বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, প্রয়োজনে আসামিকে তার উপযুক্ত মনে হওয়া হেফাজতে সর্বমোট 15 দিনের বেশি নয় এমন মেয়াদের জন্য আটক রাখার অনুমতি দিতে পারবেন। যদি তার মামলাটি বিচার করার বা বিচারার্থে পাঠানোর এখতিয়ার না থাকে এবং তিনি মনে করেন যে আসামিকে আরও আটক রাখার প্রয়োজন নেই, তবে তিনি নির্দেশ দিতে পারবেন যেন আসামিকে এমন কোনো ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয় যার এ বিষয়ে এখতিয়ার আছে। শর্ত থাকে যে তৃতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট এবং দ্বিতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট যিনি এই বিষয়ে সরকারের দ্বারা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নন, তিনি পুলিশ হেফাজতে আটক রাখার অনুমতি দিতে পারবেন না। কোনো ম্যাজিস্ট্রেট কোনো নির্দিষ্ট মামলার আসামিকে পুলিশ হেফাজতে সর্বমোট 15 দিনের বেশি আটক রাখার অনুমতি দিতে পারবেন না। যদি আরও আটক রাখার প্রয়োজন মনে হয়, তবে আসামিকে যদি আরও আটক রাখার প্রয়োজন মনে হয় তবে আসামিকে সরাসরি আদালতে বা ইলেকট্রনিক ভিডিও লিঙ্কের মাধ্যমে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট বিচারিক হেফাজতে অর্থাৎ জুডিশিয়াল কাস্টাডিতে আটকের অনুমতি দিতে পারবেন। এখানে ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে, এই অধ্যায়ের উদ্দেশ্য বিচারিক হেফাজত বলতে বোঝাবে ম্যাজিস্ট্রেট বা আদালতের আদেশে তদন্ত চলাকালীন আসামিকে কারাগারে বা পুলিশের হেফাজত ব্যতীত অন্য কোনো হেফাজতে রাখা। ব্যাখ্যায় বলা হয়েছে, বিচারিক হেফাজত বলতে কারাগার বা পুলিশ হেফাজতকে বোঝাবে না, এর বাইরে কোনো হেফাজতকে বোঝাবে। কিন্তু আদালত বা পুলিশের হেফাজতের বাইরে বিচারিক হেফাজত বলতে আসলে কী ধরনের হেফাজত বোঝানো হয়েছে সেটা এখানে খুব সুস্পষ্টভাবে ডিফাইন করা হয়নি। তবে আমরা যদি 167 ধারার উপধারা এই 2 যা নতুন করে প্রতিস্থাপিত হয়েছে তা একটু সহজ ভাষায় আলোচনা করি, তাহলে এখানে একটা কথাই বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেটের কাছে কোনো আসামিকে পাঠানো হলে তিনি কিছুতেই 15 দিনের বেশি পুলিশ হেফাজতে তাকে রাখার অনুমতি দিতে পারবেন না। এই ক্ষেত্রে যদি ওই ম্যাজিস্ট্রেটের ওই বিষয়ে বিচার করার এখতিয়ার নাও থাকে এবং আরও আটক রাখার প্রয়োজন না হয়, তবে তিনি নির্দেশ দিতে পারবেন যেন আসামিকে এমন কোনো ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয় যার এই বিষয়ে এখতিয়ার আছে। এই ক্ষেত্রে দুটো শর্তের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে তৃতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট এবং দ্বিতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট যিনি এই বিষয়ে সরকারের দ্বারা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত না হবেন, তিনি পুলিশ হেফাজতে রাখার অনুমতি দিতে পারবেন না। এবং কোনো ম্যাজিস্ট্রেট কোনো নির্দিষ্ট মামলার আসামিকে পুলিশ হেফাজতে সর্বমোট অর্থাৎ 15 দিনের বেশি আটক রাখার অনুমতি দিতে পারবেন না। তারপর যে কথাটা থাকছে, যদি আরও আটক রাখার প্রয়োজন মনে হয় তবে আসামিকে সরাসরি আদালত বা ইলেকট্রনিক্স ভিডিও লিঙ্কের মাধ্যমে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট বিচারিক হেফাজতে আটকের অনুমতি দিতে পারবেন। অর্থাৎ এই 15 দিনের পরে আসামিকে যদি আরও আটক রাখার প্রয়োজন মনে করেন আদালত বা ম্যাজিস্ট্রেট, সেই ক্ষেত্রে আদালতের কারাগারে বা পুলিশ হেফাজতের বাইরে তাকে আটক রাখতে হবে।